এখন আইএসএলের দিন যত সামনের দিকে এগিয়ে আসছে, ন্যাচারালি আস্তে আস্তে আপডেটের সংখ্যাও বাড়ছে। আর এইবারের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা এমনই একটা উইন্ডো যে সেখানে খুব বেশি না প্লেয়ার ইনকামিংয়ের আপডেট এখনও অবধি নেই। মানে সেই অর্থে খুব বড় কোনো ব্যাপার, খুব বড় কিছু হবেও এরকম কোনো সম্ভাবনা সেরকমও কিন্তু নেই। তার একটা বেসিক রিজন যে খুবই কম পরিমাণে ম্যাচ হবে এবং সেই জাস্ট ১৩টা ম্যাচ খেলার জন্য প্রত্যেকটা টিম তারা হাত খুলে ডেফিনেটলি খরচা করবে না। যাদের চ্যাম্পিয়ন হওয়াটা ভীষণভাবে দরকার, ম্যাক্সিমাম তারাই খরচাটা করবে বা তারা কোথাও একটা প্ল্যানিংয়ের মধ্যে থাকবে। বাকি যারা চাইবে একটা সিম্পল সিজন কাটিয়ে দিতে, তাদের সেটা হবে না। বাট তার বাইরেও যতটুকু আপডেট বেরিয়ে আসছে, যা কিছু বিষয় সামনে আসছে, সেইগুলো নিয়ে কথা বলার জন্য আজকের এই ভিডিওটা। কয়েকটা ছোটো ছোটো আপডেট রয়েছে, কিন্তু তার পাশাপাশি একটা মেজর ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আনোয়ার আলী সাগা, যেখানে মোহনবাগান কিন্তু সিএসএ মুভ করেছে। কী কী সম্ভাবনা রয়েছে, কী কী লেটেস্ট আপডেট, সেটা অবশ্যই সেকেন্ড চ্যানেলে শেয়ার করেছি। ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে অবশ্যই চেক করে নিও। এই ভিডিওটাতে মেনলি আমাদের আইএসএলের যা কিছু লেটেস্ট আপডেট রয়েছে শেয়ার করবো, এবং ইস্ট বেঙ্গলে যা রিউমার উঠেছে সেইগুলোতেও যা আপডেট সব কিছুই শেয়ার করব। প্রথম কথা বলবো অবশ্যই যে আমাদের আইএসএলের ফিক্সচার অফিসিয়াল আপডেট এটাই যে আজকে সেটা কিন্তু রেডি হয়ে গেছে। যেটা পরশু দিনকের ভিডিওতে বলেছিলাম যে 48 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাওয়ার মতোই রিপোর্ট বেরিয়ে আসছে, সেটা হয়েছে আজকে, সেটা রেডি হয়ে গেছে। কিন্তু এখনও অবধি এআইএফএফের তরফ থেকে পাবলিশ করা হয়নি। সেটা কবে হবে এখন অবধি তার কিন্তু ঠিক নেই। যেটা মার্কাসের টুইট থেকে আমরা জানতে পেরেছি যে যতক্ষণ না ব্রডকাস্টার ঠিক হচ্ছে, ব্রডকাস্টারদের জন্য আরএফপি ছাড়া হয়েছে, রিকোয়েস্ট ফর প্রপোজাল, মানে সোজা কথায় টেন্ডার ছাড়া হয়েছে। সেই টেন্ডার ফেব্রুয়ারি 1 তারিখ অবধি খোলা থাকবে। তারপর যে ব্রডকাস্টাররা আসবে তাদের সাথে একটা আবারও মিটিংয়ের পর হয়তো কিছু বিষয় সেখান থেকে কারেকশন হতে পারে বা কিছু চেঞ্জ হতে পারে, এবং তারপর আমরা হয়তো দেখব অফিসিয়ালি আমাদের যে আইএসএলের এই সিজনের ফিক্সচার রয়েছে সেটা রিলিজ হলো। বাট বিফোর দ্যাট হওয়ার কিন্তু সম্ভাবনা একটু কম রয়েছে। কিন্তু ক্লাবগুলো, মানে আমাদের 14টা আইএসএল ক্লাব, তারাও বাকিবহল। তাদের কবে কি ম্যাচ রয়েছে, কোন ম্যাচটা তাদের হোম ভেন্যু হচ্ছে, কোনটা তাদের অ্যাওয়ে ভেন্যু হচ্ছে, কতগুলো তারা হোম ম্যাচ পাচ্ছে, কতগুলো তারা অ্যাওয়ে ম্যাচ পাচ্ছে, এবং হোম ম্যাচ কবে কি আয়োজন করতে হবে, কোন টাইমে খেলা রয়েছে, সব কিছু তাদের কাছে কিন্তু ডিটেলস রিপোর্ট আজকে পৌঁছে গেছে। এবং যা কিছু মিনিমাম কারেকশন ছিল সেটা হয়ে গেছে, এবং যেটা আমরা গতকাল বা পরশু থেকেই আমরা বুঝতে পেরে গেছিলাম যে সিজন ওপেনার ডার্বি হবে না। 14 ফেব্রুয়ারিতে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্সের ম্যাচ দিয়ে শুরু হবে, যুবভারতীতে খেলা হবে, এবং ডার্বি চলে যাচ্ছে কিন্তু মে মাসে, এবং একদম শেষের দিকে। মানে যে রাউন্ড রয়েছে 13টা টোটাল ম্যাচ তো খেলতে হবে এক একটা টিমকে। সেই 13টা ম্যাচের আমি বোধহয় দেখছিলাম যে 9 নম্বর বা 10 নম্বর ম্যাচে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল উভয়েরই একদম সেম ম্যাচ ডেতে সেই ম্যাচটা কিন্তু চলে যাচ্ছে, ডার্বি চলে যাচ্ছে। মানে আমরা কোথাও সেই ডার্বি দেখার সময় দেখব যে দুটো টিমের কেউ একজন প্রায় একটা কোথাও স্ট্রং হোল্ড তৈরি করে নিয়েছে যে আমার এটাই হয়তো ফিনিশিং পয়েন্ট হবে। দুটো টিমের যে ব্যালেন্স রয়েছে, দুটো টিমের যে শক্তি রয়েছে, আমরা হয়তো দেখবো যে চ্যাম্পিয়নশিপ ফাইটে তারা দুজনেই থাকছে। তো কোথাও একটা জায়গা তৈরি হবে, বা এমনও হতে পারে যে ডার্বি ম্যাচটা হয়তো দেখা গেল যে খুব বড় রকমের ফাইসালার ম্যাচ হয়ে গেল, যে কেউ একটা গ্যাপকে বাড়িয়ে নিল বা কেউ গ্যাপটা একদম খুব ক্লোজ করে নিল, এবং তারপরে যে ম্যাচ রয়েছে সেখানে দাঁড়িয়ে কোথাও ফাটকা যা কিছু হবে তার উপরে ডিপেন্ড করে হয়তো চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ হবে। কারণ আমরা যদি প্রত্যেকটা আইএসএল টিমের দিকে তাকাই, তাহলে অন্ততপক্ষে মোহনবাগানে এবং ইস্টবেঙ্গলে ডোমেস্টিক এবং ফরেন প্লেয়ারদের মধ্যে যে ব্যালেন্স রয়েছে, যে স্ট্রেংথ রয়েছে, সেটা তুমি অন্য আইএসএল ক্লাবগুলোর মধ্যে পাবে না। সেখানে ফরেন প্লেয়ারদের মধ্যে যেমন একটা ঘাটতি রয়েছে, ডোমেস্টিক প্লেয়ারদের মধ্যে ঘাটতি রয়েছে, এবং যদি পে কাট হয়, যেটা ম্যাক্সিমাম ক্লাবের প্লেয়াররা কিন্তু এগ্রি করেনি এখনও অবধি, যদি কেউ কেউ এগ্রি করে তাহলে সেখানে কিন্তু প্লেয়ারদের মোটিভেশনও ধাক্কা লাগবে, যেটা কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলে হয়নি। মোহনবাগান ইস্টবেঙ্গলে কিন্তু মিনিমাম কোনো পে কাট হয়নি, মানে জিরো পে কাট হয়েছে, কোনো রকম পে কাট হয়নি, সমস্ত টাকা প্লেয়াররা, সাপোর্ট স্টাফ সবাই পাবে। তো সেখানে প্লেয়াররা কিন্তু হাইলি মোটিভেটেড থাকবে। অ্যান্ড ডেফিনেটলি দুটো স্কোয়াডের যে ডেপথ রয়েছে, আমরা দেখবো যে সেই ডার্বি হাই ভোল্টেজ ডার্বি হবে, কারণ ততদিনে অনেকগুলো ম্যাচ খেলা হয়ে যাবে, কোচ তার একটা পসিবল ফরমেশন পেয়ে যাবে, বেস্ট লাইন আপ পেয়ে যাবে, অ্যান্ড ডেফিনেটলি একটা এনজয়িং ডার্বি হবে। কিন্তু
সেটা হবে কিন্তু মে মাসের গরমে, এটা একটা বড় ফ্যাক্টর। আর এরপরের যে বিষয়টা সেটা বলতে হবে জামশেদপুর এফসিকে নিয়ে। জামশেদপুরে আমরা জানি যে খালিদ জামিল ন্যাশনাল টিমের দায়িত্ব নেওয়ার পর স্টিভেন ডায়াসকে ইন্টারিম ম্যানেজার করা হয়েছিল, বাট তারপর আমরা জানি যে জামশেদপুর কিন্তু কোচের সার্চ করছিল। আজকের যেটা লেটেস্ট আপডেট অ্যাকর্ডিং টু 90 স্টপেজ, যে 3জন কোচকে তারা ফাইনালি শর্টলিস্ট করেছে, তাদের সাথে কথাবার্তা হচ্ছে, তাদের হয়তো দায়িত্ব দেওয়া হতে পারে কাউকে। এবার শুধুমাত্র সেটা এই সিজনের জন্য না। এবার জামশেদপুরে না খুব বেশি কিন্তু পরিবর্তন হয়নি, মানে আমাদের হয়তো মোহনবাগান ইস্টবেঙ্গলের পাশাপাশি জামশেদপুরকেও একটা ডার্ক হর্স হিসেবে ধরে রাখতে হবে, কারণ সেখানেও ম্যাক্সিমাম ফরেন প্লেয়ার্স দে আর স্টেইং, এবং সেখানে কিছু স্টার ফরেন প্লেয়ার্স তো রয়েইছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তারা এমন একজন কোচের হাতে দায়িত্ব দিতে চাইছেন যার কাছে ইন্ডিয়ান ফুটবলের লটস অফ এক্সপিরিয়েন্সেস রয়েছে, যার মধ্যে অবশ্যই ডেরিক পেরিরা রয়েছে, প্রায় 3 দশক ধরে তিনি কোচিং করিয়ে আসছেন বা তার বেশিও হতে পারে। তার পাশাপাশি রয়েছে অ্যাসলে ওয়েস্টউড, যিনি এটাকে বেঙ্গালুরুকে কোচিং করিয়েছেন, এবং মোটামুটি তিনি আফগানিস্তানের হয়ে বা হংকংয়ের হয়ে কোচ হয়ে আমরা জানি যে ইন্ডিয়ার বিপক্ষে তিনি কী ধরনের ম্যাচ খেলেছেন, তো ইন্ডিয়ান ফুটবলকে তিনি খুব ভালো করে চেনেন। এবং শ্রীনিধি রেকানের ফরমার কোচ কার্লোস ভাজ, তিনিও কিন্তু রয়েছেন। তো এই ধরনের কিছু কোচকে জামশেদপুর এফসি অ্যাপ্রোচ করছে যে এই সিজন এবং লঙ্গার টার্মে লঙ্গার প্রজেক্টে দায়িত্ব নেওয়ার জন্য। এবার দেখা যাক সেটা হয় কি না, কারণ একজন ভালো কোচের হাতে যদি জামশেদপুর টিমটা পড়ে, আমার মনে হয় যে তারা কিন্তু যথেষ্ট ভালো প্রতিযোগিতায় ছুঁড়ে দেবে বাকিদের জন্য। এবার আসবো অবশ্যই ইস্টবেঙ্গলের প্রসঙ্গে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিছু রিউমার উঠেছে, যার মধ্যে একটা অবশ্যই বিদেশি একজন উইঙ্গার বা ফরওয়ার্ড, এর আগে যাকে আমরা কেরালাতে খেলতে দেখেছি, কোয়ামে পেপরা, তার নামটা উঠে এসেছে। এবার এই ব্যাপারটাকে নিয়ে খুব ডিটেলস আলোচনা করার আগে এটা বুঝতে হবে যে ইস্টবেঙ্গলের কি আর 6 নম্বর বিদেশি ফরওয়ার্ডের দরকার রয়েছে, এবং সেই প্লেয়ার কি একজন উইঙ্গারের দরকার রয়েছে? তাহলে অ্যান্সারটা ডিরেক্টলি আসবে না, দরকার নেই, কারণ ইস্টবেঙ্গলে এই মুহূর্তে লটস অফ গুড উইঙ্গার্স রয়েছে, ইন্ডিয়ান প্লেয়ার, এবং তারা যতটুকু এই সিজনের ম্যাচ হয়েছে ইস্টবেঙ্গল জার্সিতে কিন্তু টপ নচ ভালো ফুটবল খেলেছে। সেই জায়গাতে একজন বিদেশি প্লেয়ার ডেফিনেটলি তার খুব একটা প্রয়োজনীয়তা নেই, এবং বারবার করে যেটা অনেক আগে থেকেও আপডেট ঘুরে ফিরে আসছিল যে ইস্টবেঙ্গল হয়তো 2জন প্লেয়ারকে ছেড়ে একজনকেই সই করাবে। দেখা যাক, এটা না খুব জটিল একটা ব্যাপারে আটকে রয়েছে, এটা নিয়ে আর খুব বেশি কথা বলে লাভ নেই। বাট কমে পেপারের একটা রুমার উঠেছে, কিন্তু তার খুব একটা আপাতত গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু তৈরি হয়নি, মানে খুব একটা জোর দিয়ে বলতে পারবে না যে হ্যাঁ এই রিউমারটা খুব স্ট্রং একটা রিউমার বা ইস্টবেঙ্গল তার জন্য বিরাট কিছু চেষ্টা করছে। আপাতত কম্বোডিয়াতে ফুটবল খেলছে, ডেফিনেটলি এটা ভালো, মোটামুটি ভালো ফর্মে রয়েছে। খুব হাই ক্লাস ফরেনার তো ডেফিনেটলি না, আমরা এটাকে তাকে কেরালাতে দেখেছি, ঠিক আছে, মানে কাজ চালিয়ে নেওয়ার জন্য। তোমার সিজনে 13টা ম্যাচ রয়েছে, সেখানে তুমি ওর থেকে 6-7টা ম্যাচে খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবে, যারা খুব উইক টিম রয়েছে তাদের এগেনস্টে। এরকম ধরনের একজন ভালো প্লেয়ার, মানে নো ডাউট এরকম ধরনের ভালো প্লেয়ার, বাট খুব হাই ক্লাস প্লেয়ার একার হাতে বিরাট কিছু করে ফেলবে, নাথিং লাইক দ্যাট। এর সাথে হচ্ছে যে আরও একজন প্লেয়ার আমরা এর আগে কথা বলেছিলাম, মানে পরশুদিন রাত্রিরে একদম মাঝরাত্রিরে ভিডিও দিতে হয়েছিল, ইউসুফ এজাজারি, সেই প্লেয়ারটাকেও ইস্টবেঙ্গল সই করিয়েছে অফিসিয়ালি, তার সিগনেচার কনফার্মড হয়ে গেছে, বিভিন্ন রিপোর্ট সেটাই কথা বলছে। এই প্লেয়ারটাকে নিয়ে বহু রকমের নেগেটিভ কমেন্ট আমি আমার নিজের ভিডিওতে দেখতে পেয়েছি, এবার বাকি সোশ্যাল মিডিয়াতেও ডেফিনেটলি দেখতে পাওয়া যাবে। দেখো, একটা কথা মাথায় রাখতে হবে যে তোমার সিজনে জাস্ট 13টা ম্যাচ রয়েছে, সো ফর দিস 13 ম্যাচেস তুমি বিরাট হাই প্রোফাইল স্ট্রাইকারকে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে না। কিন্তু হ্যাঁ, বেশ কিছু কমেন্ট রয়েছে বা বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে কথা রয়েছে যে এতই যদি আমার ঘুরিয়ে ফিরিয়ে এই হাবিজাবি ফরেনার প্লেয়ার আসে, ফরেন স্ট্রাইকার আসে, তাহলে দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসকে ছেড়ে দেওয়ার রিজনটা কী ছিল? কোনো তো রিজন ছিল না, প্লেয়ারটা তো ভালো খেলছিল, প্রবলেম কিছু ছিল না, শুধুমাত্র কিছু কনফ্লিক্ট তৈরি হয়েছিল বলেই তাকে ছেড়ে দেওয়া হলো। এটা কেন হলো? তো তাকে তো না ছেড়ে তাকে তো মোটামুটি রাখা যেতে পারতো, তাহলে তো এত এক্সপেরিমেন্ট, এত চাপের জায়গা, এত কিছু তৈরি হতো না। বাট এটা মাথায় রাখা দরকার যে এই কম সময়ের জন্য, মানে যেরকম প্লেয়ার অ্যাকচুয়ালি আসে এই কম সময়ের একটা কন্ট্রাক্টে বা জাস্ট 13টা ম্যাচ তাকে খেলতে হবে সিজনে, এরকম একটা ব্যাপারে যখন তুমি একটা প্লেয়ারকে সই করাচ্ছ, সেই অনুযায়ী এই প্লেয়ারটা আমার মনে হয় না যে খুব খারাপ কিছু রয়েছে বলে। লেট হিম কাম অ্যান্ড লেট হিম পারফর্ম, তো তারপরে আমরা তাকে নিয়ে জাজ করতে পারবো। বিফোর দ্যাট ডেফিনেটলি তার সিভি দেখে, তার প্রোফাইল দেখে, তার রিসেন্ট পারফরমেন্স দেখে, ফর্ম দেখে আমাকে তাকে ভালো বলতে হবে, কিছু করার নেই, কারণ রিসেন্টলি সে যা ফুটবল খেলেছে, তো সেই নিরিখে আমি তাকে শুরুতেই খারাপ বলে দিতে পারবো না।
ডেফিনেটলি বলতে পারবো না। ইন্ডিয়ান ক্লাইমেটে এসে সে কীভাবে মানিয়ে নেবে, এখানকার এনভায়রনমেন্টে সে কীভাবে মানিয়ে নেবে, তার টিমমেটদের সাথে কীরকম বন্ডিং তৈরি হবে, সেই জাস্ট 13টা ম্যাচের মধ্যে কটা ম্যাচে সে স্টার্টিং 11-এ সুযোগ পাবে, কতগুলো ম্যাচে তাকে কোচ ফোকাস করে টিম সেট করবে, এই অনেক কিছু কম্বিনেশনের উপর ডিপেন্ড করে প্লেয়ারটা পারফর্ম করবে। সো বিফোর দ্যাট আমি শুরুতেই তাকে খুব খারাপ বলে দেবো, পাতি সিগনেচার বলে দেবো, কাটমানি সিগনেচার বলে দেবো, ডেফিনেটলি পারবো না, যে ধরনের কমেন্ট অন্ততপক্ষে এসেছে। তো প্লেয়ারটাকে আসতে দাও, পারফরমেন্স করতে দাও, তারপরে দেখতে পাওয়া যাবে কীরকম কী হচ্ছে না হচ্ছে। বাট দ্য ইন্টারেস্টিং রিউমার ইজ ইস্টবেঙ্গল একজন ইন্ডিয়ান খুবই সেন্সেশনাল প্লেয়ারের জন্য আপাতত মুভ করছে, সেটা হচ্ছে ইসাকার রালতে। এই প্লেয়ারটা খুব ভালো একজন ট্যালেন্টেড প্লেয়ার এবং ফিউচারে যে টিমেই যাবে, যে টিমে লং টাইমে থাকবে, সেই টিমকে কিন্তু হেল্প করবে। মাল্টিপল পজিশনে খেলতে পারে, উইংয়ে খেলতে পারে, অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারে, ওড়িশাতে লং টাইমে খেলছে এবং মোটামুটি গত দুটো সিজনে ওকে নিয়ে সের্জিও লোবেরা যেভাবে এক্সপেরিমেন্ট করেছে, যেভাবে সুযোগ দিয়েছে, যেভাবে ওকে কাজে লাগিয়েছে, দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং। এবং সেই জায়গা থেকে যদি ওকে নিয়ে আসতে পারে, এবং মোটামুটি সেটা শুধুমাত্র শর্ট টার্ম বা লোন ডিল না, শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল যদি নিয়ে আসে তাহলে লং টার্ম প্ল্যানিংয়ে তাকে নিয়ে আসবে, যেহেতু ওর মধ্যে অনেক কটা পজিশনে খেলার মতো ক্ষমতা রয়েছে এবং একটা কোথাও ফিউচার একটা বিরাট বড় একটা অ্যাসেট হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। এই প্লেয়ারটার রিমার্কটা কিন্তু যথেষ্ট স্ট্রং এবং বেশ কিছু জায়গা থেকে এটাকে অন্ততপক্ষে কনফার্ম করা হয়েছে যে হ্যাঁ, এরকম একটা প্লেয়ারের জন্য ইস্টবেঙ্গল কিন্তু চেষ্টা করছে, যাকে নিয়ে লং টার্মে প্রজেক্ট করা যাবে, যার বয়সটা অত্যন্ত অল্প এবং যার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে যে তাকে নিয়ে যে ইস্টবেঙ্গল কোথাও বেনিফিটেড হবে। সো আমার মনে হয় যে এই সিগনেচারটা যদি হয় ফাইনালি, এর সাথে আরও দু একজনের সাথে ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে বলে শোনা যাচ্ছে, বাট তার থেকে আমি অন্তত পক্ষে বলবো যে ইসাকার রালতের ট্যালেন্ট, কোয়ালিটি এবং তার থেকে মানে ও যে ধরনের প্লেয়ার, সেটা ইস্টবেঙ্গলে এসে অনেক বেশি হেল্পফুল হবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। কোথাও সেই সিগনেচারটা যদি হয় ইস্টবেঙ্গলের জন্য, সেটা ডেফিনেটলি একটা ভালো সিগনেচার হবে বলে এটা অন্ততপক্ষে আমার মনে হয় পার্সোনালি। এবার এটাকেও কেউ কাউন্টার করতে পারে, কেউ উল্টোপাল্টা বলতে পারে যে না, ওর থেকে আরও একটু ফিজিক্যাল, যেমন বিক্রম প্রতাপের নাম উঠছে, এরকম একটা প্লেয়ারকে দরকার রয়েছে যে চ্যালেঞ্জ করতে পারে, মারামারি করতে পারে। ইরফান ইয়ারওয়ার্ড, মানে সে গোলকানাও হতে পারে, কিন্তু মানে ভাই ফিজিক রয়েছে, চেহারা রয়েছে, সামনে একটা বিরাট বড় প্রেজেন্স তৈরি করবে, এরকম একটা প্লেয়ারকেও ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে, তারও নাম উঠছে। তো তুমি কেন ইসাকার রালতের উপরে জোর দিচ্ছ? বিকজ দ্য ট্যালেন্ট, দ্য স্কিল, দ্য প্রপার একটা গেম প্লে যদি রেডি হয়, তাহলে সেখানে ওকে যেভাবে অন্ততপক্ষে আমরা সের্জিও লোবেরার কোচিংয়ে খেলতে দেখেছি, আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে বললাম যে এই সিগনেচারটা ইস্টবেঙ্গল যদি করতে পারে ফাইনালি, ডেফিনেটলি খুব ভালো হবে এবং নন্দাকে ছেড়ে দিয়ে সম্ভবত এই সিগনেচারটা হবে এবং প্লেয়ারটা মাল্টিপল পজিশনে খেলতে পারে, এটা ওর প্লাস পয়েন্ট, এটা ইস্টবেঙ্গলের জন্য ডাবল প্লাস পয়েন্ট হবে। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে থাকো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এর থেকে বেশি আর কিছু বলার নেই। সেকেন্ড চ্যানেলে অবশ্যই আনোয়ার আলীর যে সাগা সিএসের যে মুভ মোহনবাগানে, সেই সম্বন্ধে যা কিছু কথা বলেছি সেটা অবশ্যই চেক আউট করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।